ল্যাপটপ ভূত। সন্তু অনেকদিন ভূত নিয়ে রিসার্চ করছে। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, সন্তুর বন্ধু মানব। সেও ওই ভুতুড়ে চ্যানেলের একজন পার্টনার। বিভিন্ন ভূতের গল্প বা ভূত সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়মিতভাবে ওই চ্যানেলে আপলোড করাই হলো ওদের কাজ। ওদের ইউটিউবের এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রচুর। চ্যানেলের দর্শক বাড়ানোর জন্য ওদেরকে নিয়মিত নিত্য নতুন ভূতের উপর নানান তথ্য বা ঘটনা দেখাতে হচ্ছে। দর্শকদের চাহিদা অনুযায়ী সন্তু ও মানবকে একটু অন্যভাবে ভাবতে হচ্ছে। ভিউয়ারশিপ বাড়াতে গেলে একই বিষয়ে আটকে থাকলে চলবে না। ওদের পরিচিত কয়েকজন বলল, গা ছমছমে কোনো পরিবেশে গিয়ে ভূতের উপর ছবি কিংবা ভিডিও তুলে সেটা চ্যানেলে আপলোড করলে দর্শকদের আগ্রহ বাড়বে। আইডিয়াটা নেহাত মন্দ নয়। আজকাল সবাই এসব ভয়ের জিনিসই দেখতে চায়। যেমন ভাবা তেমনি কাজ। দুজনে ঠিক করলো একটা গা ছমছম পরিবেশে রাতের বেলায় ভিডিওটা করবে। ওরা ঠিক করলো রাতের বেলায় কোনো কবরস্থানে গিয়ে ভিডিওটা করবে। কবরস্থান ওদের বাড়ি থেকে অনেকটাই দূরে। ওরা পৌঁছালো কবরস্থানে। রাত তখন 8টা। চারিদিকে অন্ধকারে ঢেকে গেছে। কবরস্থানের ঢোকার মুখে ল্যাম্পপোস্টে একটি বাল্ব টিমটিম করে জ্বলছে। বাল্বের আলোয় আশপাশটা যতটুকু দেখা যায়। এর বাইরেটা অন্ধকার। যদিও আজ পূর্ণিমার চাঁদের আলোয় কবরস্থানের ভেতরটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। ওরা কবরস্থানের ভেতরে প্রবেশ করল। চারিদিকে কবরের সারি। আশেপাশে ঘুরে ঘুরে একটা বড় কবরের সামনে এসে দাঁড়ালো দুজনে। সন্তু বলল, পুরো কবরখানার এটাই হচ্ছে মিডিল স্পট। এখান থেকেই পুরো কবরখানার ভিডিও করতে সুবিধাও হবে। কি বল মানব? সন্তুর সাথে মানবও একমত হলো। সন্তু ব্যাগ থেকে ক্যামেরা ও ক্যামেরা স্ট্যান্ডটা বার করলো। মানব স্ট্যান্ডটা একদিকে সেট করে তার উপর ক্যামেরাটা বসালো। সন্তু ভিডিও ক্যামেরাটা অন করে এক দৃষ্টিতে ক্যামেরার লেন্সে তাকিয়ে রইল। পুরো কবরখানার ছবি নেওয়ার জন্য মাঝে মাঝে রাউন্ড করে ক্যামেরাটি ঘোরাতে লাগলো। অস্বাভাবিক কোনো কিছু দেখতেই পেল না। এভাবে অনেকটা সময় কেটে গেল। এরপর মানবও দীর্ঘ সময় ক্যামেরাতে তাকিয়ে রইল। না, কিছুই দেখা গেল না। শুধু আশেপাশের গাছের ডালে কয়েকটা পাখির ডানা ঝাপটানো শব্দ ও শিয়ালের ডাক কানে এলো। ঝিঝি পোকার ডাকও শোনা গেল। কয়েকটা চামচিকে এদিক ওদিক উড়ে বেড়াতে লাগলো। দু একটা পেঁচাও চোখে পড়ল। রাতের অন্ধকারে চোখ দুটো জল জল করছে। এভাবে অনেকটা সময় কেটে গেল। কিছুই দেখতে পেল না সন্তু। একসময় ব্যর্থ মন নিয়ে ওরা বাড়ি ফিরে এলো। পরদিনকে রাত 7টার সময় মানব সন্তুর বাড়িতে এলো। সন্তু ভিডিওটা ল্যাপটপে ছেড়ে দুজনে মিলে দেখতে লাগলো। চ্যানেলটি তোমাদের জন্য প্রতিনিয়ত ভৌতিক গল্প পরিবেশন করে চলেছে। কার্টুন বা গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও। আরেকটা কথা, বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। গল্প বা কার্টুনগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। দুজনে মিলে দেখতে লাগলো। প্রায় 2 ঘন্টার ভিডিওটায় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাখি, শিয়াল, ঝিঝি পোকার সমস্ত শব্দ পরিষ্কার দেখা যাচ্ছে।
এভাবে বেশ কিছুটা সময় কাটলো, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। সন্তু বিরক্ত হয়ে বলে উঠল, তুস, এত কষ্ট করে ছবি তুলেও কোনো লাভ হলো না। মানব বলল, তা শুধু ওই গা ছমছমে পরিবেশ ছাড়া হাত থেকে কিছুই পাওয়া গেল না। সন্তু ভিডিওটাকে পজ করে একটু উঠে দাঁড়ালো। ফ্লাক্সে রাখা চা দুজনে মিলে খেয়ে আবার ভিডিওটা অন করলো। সেই একই ছবি, না নতুনত্ব কিছু নেই। হঠাৎ ওরা দুজনে আবিষ্কার করলো ছবির ওপরের দিকে একটা সোজা কালো রঙের দাগ। যত সময় গড়াচ্ছে কালো দাগটা আরো আস্তে আস্তে বড় হচ্ছে। ওরা দুজনে অবাক, কি করে এটা ছবিতে এলো। সন্তু মানবকে বলল, ওখানে তো কোনো কালো দাগ হওয়ার কথা নয়, কারণ আমাদের হাত তো ওখানে ছিল না যে হাতের ছায়া পড়বে। কথা বলতে বলতে হঠাৎ করে ল্যাপটপে দেখা গেল একটা হাত ঝুলছে, কিন্তু ভিডিও করার সময় এই ধরনের অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। তাহলে এখানে এই ধরনের হাত এলো কোথা থেকে? সন্তু ও মানব দুজনের দিকে মুখ চাওয়াচাই করলো। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে দেখা গেল ঝাঁকড়ানো চুলওয়ালা একটা বাচ্চা ছেলে অস্বাভাবিক দৃষ্টিতে চেয়ে আছে ওদের দিকে। চোখের মণিগুলো একেবারে সাদা, বারবার ঘাড় নাড়াচ্ছে। কোথা থেকে এলো? ভিডিও তোলার সময় কোনো কিছুই চোখে পড়েনি। কি করে এটা সম্ভব? ঘরের লাইটটা একবার জ্বলছে ও নিভছে, ফ্যানটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, অথচ ল্যাপটপটা একবারের জন্য বন্ধ হয়নি। এটা তো কারেন্টেই চলছে। সন্তুর হঠাৎ মনে হলো সেই অস্বাভাবিক মুখটা ল্যাপটপের স্ক্রিন ভেদ করেই এসছে। দুজনেই আতঙ্কে চিৎকার করে উঠল। সেই দুটো কালো হাতও ল্যাপটপের স্ক্রিন থেকে বাইরে বেরিয়ে এলো। কালো লোমশ হাত। সেই হাত দিয়ে দুজনের ডান হাতে ধরল বাচ্চা ভূতটি, সঙ্গে বিকট হাসি। দুজনের হাত আস্তে আস্তে কালো হতে লাগলো। হাত দুটি অবশ হয়ে গেল, কোনো অনুভবই টের পাচ্ছে না। সন্তু ও মানব আঁতকে উঠল, কি করবে বুঝে উঠতে পারল না। দুজনের হাতেই যন্ত্রণা করছে। এদিকে ল্যাপটপের স্ক্রিনে ছবিটা আগের মতো চলছে, সেখানে কোনো ভূতের হাত নেই। মানব বন্ধ করে দিল ল্যাপটপটা। লাইট ফ্যান আবার আগের মতন স্বাভাবিক হয়ে গেল। হাতের যন্ত্রণা অনেকটাই বেড়ে গেল। এবার হাতের যন্ত্রণার সাথে সারা শরীর যন্ত্রণা হতে লাগলো। ওরা ভর্তি হলো একটি হসপিটালে, চিকিৎসা চলল। আস্ক টু কিউ গল্প ও কার্টুন চ্যানেলটি তোমাদের জন্য প্রতিনিয়ত ভৌতিক গল্প পরিবেশন করে চলেছে। কার্টুন বা গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও।
বেহালা ভূত। পিটার খুব সুন্দর বেহালা বাজায়। বিভিন্ন প্রোগ্রামে সে বেহালাতে সুর তোলে। মানুষজন তার বেহালার সুরে মুগ্ধ হয়ে যায়। প্রচুর প্রশংসা পেতে থাকে সে। একসময় পিটার ঠিক করে এই বেহালাকেই জীবিকা হিসেবে বেছে নেবে। যেমন ভাবা তেমন কাজ। বিভিন্ন রেকর্ড কোম্পানিতে বড় বড় কনসার্টে পিটার বেহালা বাজাতে থাকে। আস্তে আস্তে তার উপার্জনও বাড়তে থাকে। বিভিন্ন জায়গা থেকে ডাক আসতে লাগলো। আগের থেকে পিটারের চাহিদা অনেক বেড়ে যায়। পিটার ভীষণ খুশি। সে মনে মনে বাবাকে ধন্যবাদ জানায়। তার বাবা এখন জীবিত নেই, কিন্তু আজ থেকে প্রায় বছর 20 আগে তিনি পিটারকে বেহালা শিখতে অনুপ্রাণিত করে। প্রথম বেহালা বাজাতে আগ্রহী না হলেও পরে বেহালা বাজানোতে মজে গেল সে। তার বাবা বলেছিল, একদিন দেখিস এই এই বেহালাই তোকে মান যশ ও প্রতিষ্ঠা দেবে। সেদিন বুঝতে না পারলেও আজকে বাবার কথাগুলি কানে ভেসে ওঠে। আজ তার কত গুণগ্রাহী, কত মানুষ তার ফেসবুক পেজ ও টুইটারে ফলো করে। ছোটবেলা থেকেই পিটার বাবা মার সাথে একটা ভাড়া বাড়িতে থাকতো। বাবা মায়ের অভাবের সংসার, এর মধ্যেই সে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়েছে। বাবা মারা যাওয়ার পর মাকে নিয়েই থাকে সে। বর্তমানে পিটারের পয়সা হয়েছে। মায়ের সাথে কথা বলে ঠিক করলো তারা একটা নতুন বাড়ি কিনবে। খুঁজতে খুঁজতে সানগ্রেড এলাকায় একটা ভালো পুরানো বাড়ির সন্ধান পেল সে। বাড়িটা কিনে ফেলল পিটার। প্রাকৃতিক পরিবেশে সুন্দর সাজানো গোছানো বাড়িটা। মালিক অনেক আগেই বাড়িটি ছেড়ে দিয়েছিল। বাড়িটা কেনার পর পিটার মনের মতো করে বাড়িটা আরো সাজিয়ে তুলল। বেহালা বাজানোর জন্য আলাদা একটা ঘর বেছে নিল। পিটার নিয়ম করে ওই ঘরটাতে কয়েক ঘন্টা বেহালা বাজানো প্র্যাকটিস করত। ঘরটার পাশে ছিল ওক গাছের জঙ্গল। সেখান থেকে নানা রকম পাখির আওয়াজ ভেসে আসত। পিটারের খুব পছন্দের ঘর হয়ে উঠল সেটা। একদিন রেকর্ডিং থেকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরল ও। মুড খারাপ, ঠিকমতো রেকর্ডিংটাই হয়নি। সে কারণে প্রডিউসারের ধমক হজম করতে হয়েছে। পরিচালক বেহালায় একটা নতুন সুর বাজাতে বলেছিল। পিটার বেশ কয়েকটা নতুন সুর বাজালো, কোনোটাই পরিচালকের মনোপ্রত হলো না। কিছুতেই চেষ্টা করে একটা ভালো সুর বাজাতে পারল না। শুধু তারই নয়, পিটারেরও নিজেরই কোনো সুর পছন্দ হলো না। অথচ এর থেকে কত ভালো ও মধুর সুর সে সৃষ্টি করেছে। ওর জায়গায় আরেকজন বেহালা বাদককে নেওয়া হলো। নিজের প্রতি ভীষণ অভিমান হলো পিটারের। বাড়ি এসে ওর প্রিয় ঘরটাতে বেহালা বাজাতে বসলো পিটার। বাজাতে বাজাতে হঠাৎ জঙ্গলের দিকে চোখ গেল তার। একটা কিশোর ছেলেকে। আস্ক টু কিউ গল্প ও কার্টুন চ্যানেলটি তোমাদের জন্য প্রতিনিয়ত ভৌতিক গল্প পরিবেশন করে চলেছে। কার্টুন বা গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও। আরেকটা কথা, বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। গল্প বা কার্টুনগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। দেখতে পেল সেখানে তার ঘরের দিকেই এগিয়ে আসছে। বেহালা থামিয়ে একবার ফিরে তাকালো পিটার। ঘরের একেবারে সামনে আসতে আর ছেলেটাকে দেখা গেল না।
আগে কখনো দেখেনি ছেলেটাকে। পিটার আবার বেহালা বাজাতে লাগলো। নতুন সুর, অপূর্ব। চোখ বন্ধ করে এক মনে বেহালা বাজিয়ে চলেছে। হঠাৎ দেখা গেল ওই ছেলেটি ঘরের মধ্যে সোফার উপর এক কোণে হেলান দিয়ে বসে আছে। পিটার তখন সৃষ্টির আনন্দে বিভোর। নতুন সুর, যা আগে কখনো সে বাজাতে পারেনি। পিটারের হাত যেন থামতেই চাইছে না। কি জাদু বলে এত সুন্দর সুর সে সৃষ্টি করলো। এটা পিটারের নয়, কেই যেন তার হাত দিয়ে বেহালা বাজিয়ে যাচ্ছে। মনে মনে ঠিক করলো এই সুরই শোনাবে পরিচালককে। পছন্দ হতে বাধ্য তার। আজই যাবে পরিচালকের কাছে। বেহালা থামিয়ে চোখ মেলে চাইল পিটার। চোখে পড়ল সোফার উপর বসা ছেলেটাকে। ছেলেটিকে দেখে পিটার আঁতকে উঠল। পিটার বলে উঠল, এ কি, তুমি ঘরে এলে কিভাবে? এই তো তোমাকে কিছুক্ষণ আগে আমি বাইরে দেখলাম। ছেলেটি কোনো উত্তর দিল না। পিটার আবার জিজ্ঞাসা করল, ঘরের দরজা বন্ধ, অথচ তুমি ঘরে ঢুকলে কিভাবে? ছেলেটি বলল, আপনার বেহালা বাজানো শুনছিলাম। মনে হলো সুরটা ঠিকঠাক হচ্ছিল না, তাই চলে এলাম। পিটার বলল, তোমাকে তো আগে কখনো দেখিনি। ছেলেটি বলল, আপনার বেহালা বাজানো অনেক দিনই শুনেছি, তবে হ্যাঁ, দূর থেকে। আজ কাছে এলাম। আমার এই ধুনটা পরিচালককে শোনাবেন, পছন্দ হবে। পিটার অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি পরিচালকের কথা জানলে কি করে? ছেলেটি বলল, আমি সবই জানি। আরো আগ্রহী বলে পিটার জিজ্ঞাসা করল, বাজালাম আমি, আর তুমি বলছো তোমার ধুন? ব্যাপারটা ঠিক বুঝলাম না। ছেলেটি বলল, আপনার মতন আমিও বেহালা বাজাতাম। আজ থেকে 30 বছর আগে এই বাড়িতেই থাকতাম, আমি, বাবা মা, বোনের সঙ্গে। এটা ছিল আমার ঘর। এই ঘরেই আমি বেহালা বাজাতাম। কত সুর সৃষ্টি করেছি। সারা দেশ জুড়ে আমার নাম ছিল। আজও মিউজিক আর্কাইভে গেলে আমার সৃষ্টি বেহালার সুর শুনতে পাবেন। আমার নাম স্যামসাং গ্রেস। ছেলেটিকে থামিয়ে পিটার বলে উঠল, আপনি স্যামসাং গ্রেস? সে তো মারা গেছে অনেক বছর আগে। কি বলছেন আপনি? মৃত্যু নয়, খুন করা হয়েছিল আমাকে। আমার নাম, যশ এসব সহ্য করতে না পেরে আমার প্রতি জেলাস হয়ে আমাকে খুন করেছিল উইলিয়ামস। পিটার রাতকে উঠে বলল, তার মানে আপনি হচ্ছেন স্যামসাং এর আত্মা? এরপর যা ঘটলো এক কথায় অস্বাভাবিক। দেখতে দেখতে স্যামসাং এর মুখটা সাদা ফ্যাকাশে হয়ে গেল, চোখগুলো সাদা, তারপর দেহটা হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। ভয় পেয়ে পিটার বেহালার উপর অজ্ঞান হয়ে পড়ে রইল। আজ কিউ গল্প ও কার্টুন চ্যানেলটি তোমাদের জন্য প্রতিনিয়ত ভৌতিক গল্প পরিবেশন করে চলেছে। কার্টুন বা গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও।
অ্যাকাউন্টেন্ট ভূত। সুধীর মিশ্র একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। অনেক দিন ধরেই সেখানে রয়েছেন তিনি। কোম্পানিতে কাজের ব্যাপারে তিনি খুবই সিরিয়াস ও অভিজ্ঞ, তাই বস তাকে খুবই ভরসা করে। অফিসের অন্যান্য কাজের সাথে অ্যাকাউন্টসের কিছু কাজও সামলাতে হয় তাকে। যদিও অ্যাকাউন্টসটা সামাল দেয় প্রতীক নামে একজন, উনি প্রতীককে সাহায্য করেন। সুধীরবাবুকে কোম্পানির সবাই খুবই ভালোবাসে। বিভিন্ন সমস্যার মধ্যেও সুধীরবাবুর মুখে সবসময় হাসি লেগে থাকে। কোনো কলিগের সমস্যা হলে তার পাশে দাঁড়ায়, কেউ কোনো কাজে আটকে গেলে তাকে সহযোগিতা করে, কেউ কোনো জিনিস বুঝতে না পারলে তাকে বুঝিয়ে দেয়। কোম্পানিটা একটা পরিবারের মতো, খুব সুন্দর পরিবেশ। বস সুধীরবাবুকে আশ্বাস দিয়েছে সামনের মাসে ওনার প্রমোশন করাবে, মাইনেও বাড়বে। সুধীরবাবু খুব খুশি, কাজের গতি যেন আরও বেড়ে গিয়েছে। ইদানিং একটা দুর্ঘটনা ঘটে গেল কোম্পানিতে। অফিসের অ্যাকাউন্টেন্ট প্রতীক রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। খুবই বেদনাদায়ক মৃত্যু। মায়ের ওষুধ আনতে বেরিয়েছিল, চাপা পড়ে মারা গেল। খুব বেশি দিন ও অফিসে জয়েন করেনি অ্যাকাউন্টেন্ট হিসেবে। সুধীরবাবুর সাথে তার সম্পর্ক ছিল খুবই ভালো। তিনি তার অভিজ্ঞতা দিয়ে প্রায় প্রতীককে সহযোগিতা করত। খুব হাসি খুশি ছেলে ছিল প্রতীক। সামনেই ওর বিয়ে হওয়ার কথা ছিল, আশীর্বাদও পর্যন্ত হয়ে গেছিল। প্রতীক চলে যাওয়ার পর থেকে মনটা ভালো নেই সুধীরবাবুর। ইদানিং কাজের চাপ খুবই বেড়েছে সুধীরবাবুর। প্রমোশনও হয়েছে তার, মাইনে বেড়েছে। অ্যাকাউন্টসের কাজটা এখন পুরোপুরি সামলাতে হচ্ছে সুধীরবাবুকে। ভালোভাবেই সামলাচ্ছেন তিনি। একদিন সংসারের কাজ সামলে অফিস যেতে একটু দেরি হয়ে গেল। চিন্তায় পড়ে গেলেন তিনি। সাধারণত এমনটা হয় না, অ্যাকাউন্টসের অনেকটা কাজ বাকি পড়ে আছে। বস হয়তো রাগ করতে পারে। হন্তদন্ত হয়ে অফিসে পৌঁছালো সে। অ্যাকাউন্টসের খাতা খুলতে অবাক হয়ে গেল। সমস্ত হিসেব পুঙ্খানুপুঙ্খরূপে করা আছে। সে কি, এই হিসেব কে করল? উনি তো এটা করেননি। তাহলে কি গতকাল করে রেখেছিল? না, তাও নয়। তাহলে কি অফিসের কোনো সহৃদয় কলিগ করে দিল? সুধীরবাবু অবাক হয়ে গেল, কাউকে কিছু বলল না। এত তাড়াতাড়ি সব ঠিকঠাক হিসেব? বস তো ওনার উপর খুবই খুশি। পরের দিনও একই ব্যাপার ঘটল। তার অ্যাকাউন্টসের হিসেব পুঙ্খানুপুঙ্খরূপে কেউ যেন করে রেখেছে। তাকে না জানিয়ে কে এই সহযোগিতা করবে, কেনই বা করবে? এমন নানাভাবে ভাবনা সুধীরবাবুর মাথার এলো। তিনি অবাক হলেন। এদিকে বস তো খুব খুশি। পরের দিনেও একই ঘটনার পুনরাবৃত্তি। কি যে হচ্ছে! সুধীরবাবু নিজের ডেস্কে গিয়ে বসলেন। কিছুতেই কাজে মন দিতে পারলেন না। কেই বা এই ধরনের অযাচিত উপকার করবে? চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্টাফেদের উপর এক ঝলক তাকালেন। আস্ক টু কিউ গল্প ও কার্টুন চ্যানেলটি তোমাদের জন্য প্রতিনিয়ত ভৌতিক গল্প পরিবেশন করে চলেছে। কার্টুন বা গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও। আরেকটা কথা, বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। গল্প বা কার্টুনগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। তার মনে কত প্রশ্নের ঝড় বয়ে চলেছে। হঠাৎ তিনি আবিষ্কার করলেন সামনের চেয়ারে উল্টো দিক করে বসে রয়েছে একজন।
সাধারণত বাইরের কেউ এলে ওই চেয়ারে বসে। চেয়ারের পাশ দিয়ে অন্যান্য কলিগরা চলে যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ তাকে দেখতেই পারছে না। লোকটাও নির্বিকারভাবে বসে আছে। সুধীরবাবু ভাবল বোধহয় তার সাথে দেখা করতে এসেছে। উনি যেহেতু কাজে ব্যস্ত তাই হয়তো ডিস্টার্ব করেননি। ওনার কলিগ প্রণব তো এদিক দিয়েই কথা বলতে বলতে যাচ্ছিল। সামনে থাকা ওই চেয়ারটাতে ধাক্কাও খেল। এদিকে না তাকিয়েই সে চলে গেল। একজন চেয়ারে বসে আছে অথচ তার কোনো হেলদোল নেই। ব্যাপারটা নিয়ে কৌতূহল হলো তার। সুধীরবাবু তাকে বললেন, আপনি এদিকে ঘুরে বসুন। লোকটি ঘুরতেই সুধীরবাবু তো হতভম্ব। সামনে বসে প্রতীক যেন কোনো বরফের প্রাচীরে ধাক্কা খেল। তার হাত পা কাঁপতে লাগলো। কথা বলার মতো শক্তি নেই। সামনে বসা লোকটিকে কিছু বলতে গিয়ে তিনি কিছু বলতে পারলেন না। প্রতীক তো মারা গিয়েছে। তবে এ কি প্রতীকের আত্মা? প্রতীক সুধীরবাবুর মনের অবস্থাটা বুঝতে পেরে বললে, ঘাবড়াবেন না সুধীরবাবু, আপনাকে ভয় দেখানোটা আমার উদ্দেশ্য নয়। একমাত্র আপনি ছাড়া আমাকে আর কেউ এখানে দেখতে পাবে না। যখন আমি বেঁচে ছিলাম আপনি আমাকে দাদার মতো স্নেহ করতেন, সব রকম সহযোগিতা করতেন। কখনোই সেটা ভুলতে পারি না। কোনো রকমে নিজেকে সামলে সুধীরবাবু বলল, কিন্তু তুমি তো মৃত, এখানে এভাবে এলে কি করে? প্রতীক বলল, হ্যাঁ, অ্যাকাউন্টসটা তো আমি সামলাতাম, আর এখন সামলাচ্ছেন আপনি। তাই প্রতিদিন আপনাকে সহযোগিতা করতে আসি। অ্যাকাউন্টসের হিসেব পুঙ্খানুপুঙ্খরূপে মিলিয়ে দেই। এবার অ্যাকাউন্টসের রহস্যটা বুঝতে পারলেন সুবীরবাবু। নিজেকে অনেকটা স্বাভাবিকভাবে ফিরে পেয়ে সুবীরবাবু বললেন, কিন্তু এভাবে কতদিন? প্রতীক বলল, যতদিন মন চায় ততদিন। এক মুহূর্ত চুপচাপ। প্রতীক বলল, সুধীরবাবু, আমার একটা উপকার করে দিতে পারবেন? তিনি বললেন, বলো, কি উপকার করতে হবে? প্রতীক বলল, আমি চলে যাওয়ার পর আমার মা পুরোপুরি ভেঙে পড়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, অসুস্থ হয়ে পড়েছে। যদি পারেন মাকে মাঝে মধ্যে একটু বুঝিয়ে সান্ত্বনা দিয়ে আসবেন, যেন স্বাভাবিক জীবনে ফেরে। মার এই দুঃখ আমি আর দেখতে পাচ্ছি না। আজ আমি আসি সুধীরবাবু। প্রতীকের দু চোখে জলে ভরে গেল। দেখতে দেখতে তার পুরো শরীরটা কালো হয়ে গেল। চোখগুলি কোটরে ঢুকে গেল। একসময় সেটা কঙ্কালে পরিণত হলো। সুধীরবাবু সেটা দেখে আর আটকে উঠল না, থম মেরে বসে রইল। একটা সময় কঙ্কালটা কালো ধোয়া হয়ে মিলিয়ে গেল। সুধীরবাবু সেদিকে তাকিয়ে রইল। কলিগদের একজন জিজ্ঞাসা করল তাকে, কার সাথে কথা বলছিলেন সুধীরবাবু? কোনো মানুষ নয়, হাওয়ার সঙ্গেই কথা বলছিলাম। এরপর সুধীরবাবু প্রায় প্রতীকদের বাড়িতে যেত মাকে সান্ত্বনা দিতে। আজ-টু-কিউ গল্প ও কার্টুন চ্যানেলটি তোমাদের জন্য প্রতিনিয়ত ভৌতিক গল্প পরিবেশন করে চলেছে। কার্টুন বা গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও।
ফাঁসির ভূত। এটা অনেকদিন আগের ঘটনা। সালটা 1984 সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি কোনো সময়। কলকাতায় বেশ ভালোই শীত পড়েছে। খুব তাড়াতাড়ি সূর্য অস্তমিত হচ্ছে। সন্ধ্যের পর রাস্তায় লোকজনও কম থাকে সাধারণত। সঞ্জয়ের বয়স সবে 15 পেরিয়েছে। কৈশোরের মধ্য গগনে। বরাবরই ওর সাহস ছিল দেখার মতো। ভয়ডর কোনো কালেই ছিল না। গায়ের শক্তি নেহাতই মন্দ নয়, এক কথায় ডাকাবুকো বলা যেতে পারে। সেদিন ছিল সঞ্জয়ের পিস্তত ভাইয়ের জন্মদিন। সঞ্জয়ের বাড়ি থেকে পিসির বাড়ি পায়ে হেঁটে বড়জোর 50 মিনিট, অবশ্যই মেইন রোড ধরে গেলে। তারপর 2-3 বার রিক্সা বদলাতে হবে। তখনকার দিনে মানুষ কথায় কথায় এত রিক্সা চড়ত না। আর রবীন্দ্রপল্লী তালতলা বরাবর রেল লাইন ধরে গেলে অনেকটা সময় কম লাগে। রেল লাইনের বাদিকে পঞ্চশায়ের অঞ্চল, সেখানেই ওর পিসির বাড়ি। বসতির সংখ্যা সেখানে খুব বেশি ছিল না। দিনের বেলায় লাইন বরাবর লোকজন যাতায়াত করলেও রাতের বেলায় একান্ত উপায় না থাকলে কেউ এ পথ মারাতো না। সঞ্জয়ের বাড়ি সকলে দুপুরেই সেখানে পৌঁছিয়ে গেছে। সঞ্জয় স্কুলে পরীক্ষা চলছে। স্কুল থেকে বাড়ি ফিরে একটু খেয়ে দিয়ে বেরোতে বেরোতেই অন্ধকার নেমে এলো। রাত তখন 6:30। মেইন রোড ধরে গেলে কমপক্ষে 25 মিনিট বেশি লাগবে। তাই শর্টকাটেই বেছে নিল। রবীন্দ্রপল্লীর তালতলা হয়ে সোজা লেভেল ক্রসিং। বাঘাযতীনের পরের স্টেশন গড়িয়া। লেভেল ক্রসিং থেকে লাইন বরাবর গড়িয়ার দিকে কিছুটা এগোলেই বাদিকে পঞ্চশায়ের অঞ্চল। সেখান থেকে কিছুটা হাঁটলেই ওর পিসির বাড়ি। এখন তো চারিদিকে কত ঝা চকচকে ব্যাপার। তখন এত গাড়ি ঘোড়া ছিল না, একেবারেই নির্জন। লেভেল ক্রসিং খেলা। ডাউন লাইনে ট্রেন আসছে। ওই লাইন বরাবর সঞ্জয় হেঁটে যাবে। ট্রেনটা চলে যেতেই ওই লাইন বরাবর এগোতে লাগলো সঞ্জয়। খুব দেরি হয়ে গেছে। তখন তো আর মোবাইল ছিল না যে কোথায় আছে সেটা ফোন করে জানিয়ে দেবে। যাই হোক, লাইন ধরে হাঁটতে লাগলো। চারিদিকে ঝিঝি পোকার কনসার্ট বাজছে। সঞ্জয় পেছনে ঘুরে লেভেল ক্রসিংয়ের দিকে তাকালো। লেভেল ক্রসিং থেকে দূরে রয়েছে 2-একটা লাইট টিম করে জ্বলছে। সেখানে একটা দমকা হাওয়া মুহূর্তেই জায়গাটাকে ঘিরে ফেলল। গাছের মাথাগুলো হাওয়ার তালে তালে দুলছে। কয়েকটা কাক হাওয়ার ঝাপটায় সজোরে ডেকে উঠল। একটা অজানা উত্তেজনায় সঞ্জয়ের সারা শরীর জুড়ে শিহরণ ফেলে গেল। ও যতই এগোয় অন্ধকার বেড়েই চলেছে। শীতটাও নেহাত মন্দ নয়। আস্ক টু কিউ গল্প ও কার্টুন চ্যানেলটি তোমাদের জন্য প্রতিনিয়ত ভৌতিক গল্প পরিবেশন করে চলেছে। কার্টুন বা গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও। আরেকটা কথা, বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। গল্প বা কার্টুনগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। বার কয়েক কেঁপে উঠল সঞ্জয়। এর মধ্যে কখন যে রেল লাইনের পাথরে পাটা কেটে গেছে। সামান্য রক্ত ঝরলেও
যন্ত্রণাটা ভালোই টের পেল। এদিকে আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয়, কেমন থম মেরে রয়েছে, যে কোনো মুহূর্তে পারে। লাইনের ডান দিকে যতদূর দেখা যায় ধুধু মাঠ, আর বাদিকে বিশাল ঝিল। সঞ্জয়ের মনে একটা অজানা আতঙ্ক সৃষ্টি হলো। কত ভাবনা মাথায় এলো। গা ঝাড়া দিয়ে সামনে এগোতেই ডান দিকে একটা গাছের দিকে চোখ যেতেই সঞ্জয় থমকে দাঁড়ালো। সঞ্জয়ের মনটা মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল। শরীরের লোমকূপগুলো খাড়া হয়ে গেল। কি দেখলো সঞ্জয়? চোখের ভুল না সত্যি? গাছের ডালে গলায় দড়ি পেঁচানো একটা লাশ ঝুলছে, আর হালকা হাওয়ায় সেটা এদিক থেকে ওদিকে দুলছে। এই জায়গাটায় অনেক অ্যাক্সিডেন্ট হয়, মানে ট্রেনে কাটা, আত্মহত্যা কিংবা অ্যাক্সিডেন্ট প্রায় শোনা যায়। এর কয়েকটা আবার দিনের বেলায় দেখতে এসেছে সঞ্জয়। একটা গা ছমছম পরিস্থিতি। কয়েক সেকেন্ড হতভম্বের মতোই কেটে গেল। গলাটা শুকিয়ে এলো। এগোনোর জন্য একটুও সাহস আর অবশিষ্ট রইল না। কি করবে কিছুই মাথায় এলো না। মৃতদেহের ভারে গাছের ডালটা অনেকটা নুয়ে পড়েছে। অন্ধকার না হলেও পূর্ণিমার চাঁদের আলোয় লাশটা স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ মনে হলো যত না বাতাস তার চেয়েও দেহটা জোরে জোরে দুলছে। যে কোনো সময় সঞ্জয়ের সামনে ছিঁড়ে পড়তে পারে, অথচ আশেপাশের গাছগুলো শান্ত। মুহূর্তেই ওর জেঠুর কথা মনে পড়ে গেল। কারুর অপঘাতে মৃত্যু হলে তার শরীরের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। অশরীরী রূপে কখনো হাওয়ায় ভেসে বেড়ায়, কখনো ছায়ামূর্তি হয়ে ভীত মানুষের কাছে ধরা দেয়। দেখতে দেখতেই লাশের দোল খাওয়াটা যেন বেড়ে গেল, ঘড়ির কাঁটার মতো। ভুল দেখছে না তো সঞ্জয়? চোখ পাকড়াল না, ওই একই ঘটনার পুনরাবৃত্তি। এই শীতেও সারা শরীর জুড়ে ঘাম দেখা দিল। সঞ্জয়ের পা দুটো কেমন যেন অসাড় হয়ে গেল। পায়ের নিচে কেউ যেন কয়েক মন ওজন চাপিয়ে দিয়েছে। কি কুক্ষণেই না রেল লাইন ধরে এসেছে। মা বাবা সকলেই পই পই করে মেইন রোড ধরে আসতে বলেছিল। হায়রে, অদৃষ্টে কি লেখা আছে। যেভাবেই হোক এই পরিস্থিতি থেকে বেরোতেই হবে। সাহসে ভর করে সর্বশক্তি প্রয়োগ করে সামনের দিকে এগোনোর চেষ্টা করল সঞ্জয়। সারা পায়ে ঝিঝি করে উঠল। হাত পায়ের অস্তিত্ব খুঁজে পেল না। হঠাৎ মনে হলো সঞ্জয়ের পেছন পেছনে কেউ আসছে। রেল লাইনের পাথরের ওপর দিয়ে চলার আওয়াজ। তাহলে কি এই সেই ভূত? এবার সঞ্জয়ের খেল খতম। এবারই ভূত দেবে ঘাড় মোটকে। উফ, ভাবতেই শিউরে উঠল সঞ্জয়। পেছনের পাথরের আওয়াজটা যেন হঠাৎ থেমে গেল। সামনের দিকে পা বাড়াতে পারল না। মন চাইছে এখান থেকে ছুটে পালাতে, অথচ পারছে না। পেছনে আবার পাথর মারানোর আওয়াজটা কানে এলো। ভাবনাগুলি কেমন তালগোল পাকিয়ে গেল। পেছনে ফিরে তাকালো। আশ্চর্য, গাছের ডালে ঝুলন্ত দেহটা কোথায়? ও তো ভ্যানিশ। আর সঞ্জয়ের থেকে কয়েক হাত পেছনে হেঁটে আসছে একজন, মাথা ঝুঁকিয়ে, শরীর দুলিয়ে, ঠিক
যেমন গাছের ডালে দেহটা দুলছিল, পেছনে আসা দেহটা আরো জোরে জোরে দুলতে লাগলো। সঞ্জয় ভূত তাড়ানো শ্লোকটা আওড়ালো, জোরে জোরে বলল, ভূত আমার ভূত, পেতনি আমার ছি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি? ভূত আমার ভূত, পেতনি আমার ছি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি? পেছনের আওয়াজটা একেবারে কাছে চলে এসেছে। শ্লোকটা শেষ করে সঞ্জয় একটা দেশলাই ধরালো। দেশলাইয়ের আলোয় দেখা গেল সেই মূর্তিটা, কি বিভৎস! চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে, গলায় একটা দড়ির ফাঁস আটকানো। এবার ফ্যাস ফ্যাসে গলায় শুরু হলো বিকট হাসির আওয়াজ। সঞ্জয় আঁতকে উঠল। হাসির আওয়াজটা যেন বেড়েই চলেছে। সঞ্জয়ের পা চলছে না, কিন্তু এই অবস্থায় থাকলে তো সমূহ বিপদ। নিজের মনে সমস্ত শক্তি সঞ্চয় করে সামনের দিকে পা বাড়ালো ও অসার শরীরটাতে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে এলো। সঞ্জয় এগোতে লাগলো। পিছনে সেই বিকট হাসির আওয়াজ ছড়িয়ে পড়ল। একসময় এভাবেই লাইন ছাড়িয়ে রাস্তা ধরে ধীরে ধীরে পিসির বাড়ি পৌঁছালো সঞ্জয়। ওর ঘটনাটা শোনার পর সকলেরই তো চোখ ছানা বড়া। আজও এই দিনটার কথা ভাবলে আঁতকে ওঠে সঞ্জয়। আজ2কিউ গল্প ও কার্টুন চ্যানেলটি তোমাদের জন্য প্রতিনিয়ত ভৌতিক গল্প পরিবেশন করে চলেছে। কার্টুন বা গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তা লাইক রিক্সাওয়ালা ভূত। গ্রামের ছেলে ধীমান কলকাতায় চাকরি করে। প্রতি সপ্তাহে শনিবার অফিস করে রাত্রে বাড়িতে ফেরে, আবার সোমবার সকালে বাড়ি থেকে অফিসে জয়েন করে। কলকাতায় একটা মেসে থাকে। শনি ও রবিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলো ওখানেই থাকে। সঙ্গী বলতে আরো 3 জন, তার মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, অন্য 2 জন চাকরি করে। এভাবেই গত কয়েক বছর কেটে গেল। একটা সপ্তাহে শনিবার অফিস থেকে মেসে ফিরতে দেরি হয়ে গেল। অন্য শনিবার তাড়াতাড়ি ফিরলেও সেই শনিবার কাজের মারাত্মক চাপ ছিল। ঠিকমতো মাথা তোলার সুযোগ পায়নি, সেভাবে খাওয়াও হয়নি। মেসে ফেরার পথে খেলনার দোকান থেকে একটা পুতুল কিনে নিল। মেয়ের অনেক দিনের বায়না, পূরণ তো করতেই হবে। মেসে ফিরে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে বেশ কিছুটা রাত হয়ে গেল। হাত ঘড়িতে সময় দেখল রাত 8:30 বাজে। শেষ ট্রেন রাত 9:30। সেই ট্রেন ধরে পায়রাডাঙ্গা পৌঁছাতে প্রায় 12টা বেজে যাবে। এদিকে
আকাশের মুখ ভার, মেঘলা হয়ে রয়েছে। মাঝে মধ্যে বাজ পড়ার আলোর ঝলকানি চোখে পড়ছে। পরমুহূর্তেই আকাশ ফাটা শব্দ, ঝিরঝিরে শীতল একটা হাওয়া শরীর যেন জুড়িয়ে দেয়। তাড়াতাড়ি পা চালিয়ে ধীমান এসে পৌঁছালো নবীন সঙ্গের খেলার মাঠের সামনে। ওখান থেকেই রিক্সা ধরবে। মিনিট 10 দাঁড়ালেও একটাও রিক্সা চোখে পড়ল না। অথচ অন্য সময় কত রিক্সা এদিক দিয়ে যাতায়াত করে, কয়েকটা আবার দাঁড়িয়েও থাকে, কারণ এটা একটা রিক্সা স্ট্যান্ড। ধীমানের টেনশন বাড়তে লাগলো। শেষ ট্রেনটা না পেলে আজ আর বাড়ি ফেরা হবে না। ধীমান ভাবতে থাকে, তাহলে কি হেঁটে যাবে? কিন্তু হেঁটে গেলে তো শেষ ট্রেনটা মিস হয়ে যাবে। তাহলে কি ফোন করে সুজয়ের বাইকটা নিয়ে আসতে বলবে? আগেও বেশ কয়েকবার এই পরিস্থিতিতে সুজয়ের বাইক চেপে স্টেশনে গিয়েছে। হঠাৎ ওর মনে পড়ল সুজয়ের কথা। ও তো এখানে নেই, দুদিনের জন্য বাইরে যাওয়ার কথা। এদিকে হাওয়ার দাপট ক্রমশই বাড়ছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ। দূরে একটা রিক্সা দেখা গেল, এদিকেই আসছে। ধীমানের চোখে খুশির ঝিলিক খেলে গেল। যাই হোক, অবশেষে রিক্সা পাওয়া গেল। সন্ধ্যে থেকে এই চত্বরে লোডশেডিং। আস্ক টু কিউ গল্প ও কার্টুন চ্যানেলটি তোমাদের জন্য প্রতিনিয়ত ভৌতিক গল্প পরিবেশন করে চলেছে। কার্টুন বা গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও। আরেকটা কথা, বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। গল্প বা কার্টুনগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। এক জ্বালা, মাঝে মধ্যেই এমনটি হচ্ছে, বিশেষ করে রাতের বেলা। রিক্সাটা কাছে আসতেই তাতে উঠে পড়ল ধীমান। এবার রিক্সাটা চলতে শুরু করলো। তাড়াহুড়োতে রিক্সাওয়ালার মুখটাই দেখা হলো না। কি অদ্ভুত লোক তো! কোথায় যাবে, কত ভাড়া, কিছুই জিজ্ঞাসা না করেই চলতে শুরু করলো। চলতে চলতেও তো জিজ্ঞাসা করা যায়, কিন্তু লোকটা নির্বিকার। ধীমান বলল, আমি স্টেশনের দিকে যাব। হ্যাঁ, ভাড়া কত? কোনো উত্তর নেই। ধীমান মনে মনে ভাবল, কি লোক রে বাবা, একটা প্রশ্ন করলে উত্তরই দেয় না। ধীমান আবারও জিজ্ঞাসা করল। ক্ষীণ গলায় লোকটি উত্তর দিল, আপনার যা মনে হয় দেবেন। এ আবার কি কথা? ভাড়া যদি 50 টাকা হয়, 10 টাকা দিলেই মেনে নেবে? আজকের দিনে এমন লোক আছে? তারপর স্টেশনের দিকে যাবে কি না সেটাও একটা প্রশ্ন। আজকাল অনেক রিক্সা চালকই এদিকে যাব না, ওদিকে যাব না এসব ফিকির করে। হঠাৎ ধীমানের খেয়াল হলো, এ যেন কোনো এক অচেনা রাস্তা দিয়ে সে চলেছে। তারপর চারিদিকে শুধুই অন্ধকার, সর্বত্রই যেন লোডশেডিং, অন্ধকারের সাম্রাজ্য। পথে কোনো মানুষের দেখা নেই, আশেপাশে বাড়িঘর নেই। এই অঞ্চলে এক প্রকার নতুনই সে, তাই রাস্তাঘাট খুব একটা ভালো চেনে না। তবে স্টেশন যাওয়ার রাস্তাটা এতদিনে চিনে ফেলেছে, কিন্তু এ তো সেই রাস্তা নয়। ধীমান লোকটিকে বলল, ভাইয়া, আমাকে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাতে হবে, এই সোজা রাস্তা দিয়ে চলুন। কোনো উত্তর নেই। এভাবে কেটে গেল বেশ কিছুটা সময়। এদিকে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। মাঝে মধ্যেই বাজ পড়ছে। বৃষ্টির দাপট আস্তে আস্তে বাড়তে লাগলো। আমার মাথার উপর ছাউনি আছে, তাই গায়ে জল লাগছে না, কিন্তু লোকটা তো ভিজছে, অথচ কোনো হুঁশ নেই। কি অদ্ভুত ব্যাপার! অন্ধকারে মনে হচ্ছে একজন লোক রিক্সাটা চালিয়ে নিয়ে যাচ্ছে, আর বাজ পড়বার আলোয় দেখা যাচ্ছে সেখানে কোনো লোক নেই, তার জায়গায় শুধুমাত্র পোশাকটা রয়েছে। হঠাৎ ধীমান আবিষ্কার করল, এ তো
একই জায়গা, নবীন সঙ্গের মাঠ, যেখান থেকে সে রিকশায় উঠেছিল। এ তো সেই জায়গা। এতক্ষণ রিকশা চলল, অথচ এক পাও এগুলো না। এটা কিভাবে সম্ভব? তাহলে কি চোখের ভুল? না, এই তো খেলার মাঠ। ধীমান লোকটিকে বলল, তুমি কি আমার সাথে মজা করছো? তোমাকে বললাম স্টেশন যেতে, আর তুমি ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক একই জায়গা নিয়ে এলে যেখান থেকে রিকশায় উঠেছি। বাজ পড়বার আলোয় ধীমান পরিষ্কার দেখল সামনের সিটে লোকটার দেহ বলে কিছু নেই, একটা কঙ্কাল বসে আছে, তারপর জামা কাপড় পরা। হঠাৎ পেছনে মাথা ঘোরালো কঙ্কাল, চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। বিভৎস সেই দৃষ্টি। ধীমান আঁতকে উঠল। ধীমানের মুখে কোনো শব্দ নেই, হাত পা কেমন অসাড় হয়ে গেল। দোকান দিয়ে আগুন ঝরছে। কঙ্কাল বলল, কি স্টেশনে যাবেন না? সঙ্গে একটা বিচ্ছিরি ধরনের হাসি। ভয়ে আতঙ্কে ধীমান অজ্ঞান হয়ে গেল। এরপর যখন তার জ্ঞান ফিরল, দেখল হসপিটালের বেডে শুয়ে আছে। ওখানকার লোকজন অজ্ঞান অবস্থায় তাকে হসপিটালে পৌঁছে দিয়ে গেছে। আস্তু কিউ গল্প ও কার্টুন চ্যানেলটি তোমাদের জন্য প্রতিনিয়ত ভৌতিক গল্প পরিবেশন করে চলেছে। কার্টুন বা গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও।